বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র। আজকের গল্প উল্টো রথ। আমার ছেলেবেলায় আমাদের গ্রামে নতুন এক ঘর লোক এসে বাস করলো। আমি সেবার মামার বাড়ি গিয়েছিলাম 6-7 মাসের জন্য। এসে দেখি রামেশ্বর চক্রবর্তীদের ভিটের পশ্চিম পাড়ে যে নিবিড় জঙ্গল ছিল তা কারা কেটে ফেলে সেখানে 2-3খানা টিনের ঘর তুলেছে। কাতুকে জিজ্ঞেস করলাম, এ কী রে, আমাদের সেই নোনা গাছ? কাতু ঠোঁট উল্টে বলল, সে হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে মানে? এখানে যে নতুন লোক এসে ঘর বেঁধেছে। মামার বাড়ি ছিলে, দেশের খবরই বা কি রাখো? কে রে? অনেক দূরে কোথায় থাকতো, সেখান থেকে উঠে এসেছে। ব্রাহ্মণ? হ্যাঁ, নাম সত্য চক্রবর্তী। চল গিয়ে দেখে আসি, ছেলেপিলে আছে আমাদের বয়সী। 2জন আছে, ভাব হয়ে গিয়েছে আমাদের সঙ্গে, নিন্তু আর পটল। ভারী ফর্সা দেখতে আর হিন্দি মিন্দি বলে। আমি মজা দেখতে নতুন বাড়ির উঠোনে ঢুকলাম। আমার বড় দুঃখ হচ্ছিল, অমন নোনা গাছটা যাতে নোনা পেকে গাছ আলো করতো, যা একটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যেত, সে অমন নোনা গাছটারে কেটে ফেলে কী কাণ্ড করেছে দেখো দেখিনি। বাড়িতে ঢুকতেই দেখি খুব ফর্সা একটা দাড়িওয়ালা লোক পশ্চিম দিকের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছেন। কাতু বললে, দাঁড়া, ওই সত্য চক্রবর্তী, বড্ড রাগী লোক। বকবে? বকে, বাড়ি ঢুকতে দেয় না। সাহস করে আর একটু এগিয়ে যেতেই সত্য চক্রবর্তী আমাকে দেখতে পেয়ে বললে, কে? আমি সাহস সঞ্চয় করে বললাম, আমিটাকে? আমার নাম তোতন, এই গায়ে বাড়ি। ব্রাহ্মণ? হ্যাঁ। বাপের নাম কি? শ্রী অনাদিনাথ মুখোপাধ্যায়। ও, অনাদি দাদার ছেলে তুমি? কবে এলে? এখানে তো তোমরা ছিলে না। কাল এসেছি। বেশ, এখন যাও, বাড়িতে ছেলেরা কেউ নেই, সব পাঠশালায় গিয়েছে পড়তে। তোমরা পড়াশোনা করো না বুঝি? এ গায়ে ছেলেরা সব খেলেই বেড়ায়। আমার রাগ হলো, আমি পড়ি নে, উনি কী করে জানলেন? যাক বাবা, যাবো না ওদের বাড়ি না গেলে কি ভাত হজম হবে না? এইভাবে প্রথম সত্য চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো। সত্য চক্রবর্তীর 2 ছেলে নিন্তু আর পটলের সঙ্গে কীভাবেই হয়ে গেল আমাদের। বেশ ছেলে ওরা, দেখতেও যেমন, লেখাপড়াতেও তেমনি। আমরা একসঙ্গেই পাঠশালায় আর স্কুলে পড়তাম। ওদের বাড়িতে সর্বদা যাতায়াত করি। কিন্তু সুখ ছিল না ওদের বাবা সত্য চক্রবর্তীর জন্যে। কি মারি ছেলেদের দিত লোকটা। সারা বাল্যকাল নিন্তুদার পটলের প্রাণে সুখ ছিল না, মনে সুখ ছিল না। কি কড়া শাসনের ওপরে সর্বদা রাখতো বাবা ওদের। পান থেকে চুন খসেছে কি দুর্দার মার। সেবার আমি নিন্তু আর পটল খেলা করছি, এমন সময় কি নিয়ে নিন্তুদার সঙ্গে পটলের ঝগড়া বাঁধলো। নিন্তুদা বলে, তুই আমার বড় পেন্সিলটা নিলি তখন, ফেরত দে। পটল বলে, তুমি আমার খাতা ছিঁড়ে দিয়েছো দাদা, পেন্সিল দেব না। আলবাদ দিবি, কখনো দেব না। এই নে বাঁদর কোথাকার বলে নিন্তু বসিয়ে দিল 2 চড়। তুমিও এই নাও বলে পটলও খসিয়ে দিল আরও 2 চড়। এমন সময় ওদের বাবা সত্য চক্রবর্তী অগ্নিমূর্তিতে ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে? এই রকম করে পড়া হচ্ছে বুঝি? শম্ভু শুম্ভর যুদ্ধ লাগে যাচ্ছে দেখছি। বলেই 2জনকে সে কি দুধ দাঁড়িয়ে মার। গরুকেও মানুষ অমন মার মারে না। নিন্তুদা তো মার খেয়ে উঠোনে এসে ছিটকে পড়ল। পটল কোণে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো কাঁপতে কাঁপতে। আমি সরে পড়লাম বেগতিক বুঝে। এই রকম দেখে এসেছি সারা বাল্যকাল। নিন্তুদার পটল বাপের কাছে জুজু, কোনো জায়গায় ইচ্ছা মতো খেলতে যাবার জো নেই। নিন্তুদার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে। ওদের সকলের ছোট ভাই পিন্টুর বয়স এই সময় বছর 4। আমি আইয়ে পড়ি কলকাতায়। বিয়ের চিঠি পেয়ে বাড়ি এলাম। নিন্তুদার বিয়ে আমোদ আহ্লাদ করা যাবে। নিন্তুদা ডাক্তারি পড়ে, ভালো ছেলে কলেজের। পটল গিয়ে ওর বাবাকে বলল, বাবা, দাদা বলেছে পকেট ঘড়ি নেবে না। সত্য চক্রবর্তী বিস্ময়ের স্বরে বললে, কি বলছে? পকেট ঘড়ি নেবে না? আজকাল রিস্টওয়াচের রেওয়াজ হয়েছে, পকেট ঘড়ি কেউ পরে না, তাই বলছিল। পরে না? কোথায় গেল হারামজাদা, ডাকো দেখি এদিকে। নিন্তু তো সংকুচিতভাবে সামনে এসে দাঁড়ালো, মুখ চুন হয়ে গিয়েছে ভয়ে। সত্য চক্রবর্তী বললেন, তুমি পকেট ঘড়ি নেবে না? বড্ড তালেবর হয়েছে বুঝি?
বাপের কথার ওপর কথা, বজ্জাত পাজি, জুতিয়া মুখ ছিঁড়ে দেবো জানো। যাও, তোমার বিয়ে করতে হবে না, তুমি কালই কলকাতায় চলে যাও। সেদিন বাড়িতে লোকজনের ভিড়, শাক ভাজছে, নান্দি মুখের চাল কোটা হচ্ছে। চেঁচেমেচি শুনে ওদের মা বার হয়ে এলেন, এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু কথা শোনালেন। তোমার না হয় 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কিন্তু দুধের ছেলে, ওর অত হিসেব জ্ঞান এখনো হয়নি তোমার মতো। আজকের দিনে বাচ্চাকে কোনো কথা বলতে পারবে না বলে দিচ্ছি। অত বড় কথা বলতে ওর সাহস হয়? আজকাল কালে কালে সব হচ্ছে কি, অত তোমাকে দেখতে হবে না, যাও বাইরে গিয়ে বসো খানিকক্ষণ। নিন্তুদা সেবার রেহাই পেল। আমাকে বিয়ের পর নিন্তুদা দুঃখ করে বলেছিল, দেখলি তো ভাই বাবার রাগ, একটা হাত ঘড়ির কথা বলতে গেলাম তা বাবা। আমি বললাম বাদ দে, গুরুজনদের কথা দুঃখ করতে নেই। বাবা বোঝেন না, একটা হাত ঘড়ি থাকলে আমাকে কেমন মানাতো। এরপর কিনে পড়িস নে। এখন দিন চলে যেতে লাগলো, দেখতে দেখতে 20 বছর কেটে গেল, 25 বছর কেটে গেল। তখনকার বালক এখন যৌবনের সীমা পার হতে চলেছে। দেশে এসেছি অনেক দিন পর, অনেক কিছুর পরিবর্তন হয়েছে দেশে। যেখানে আগে কোঠা বাড়ি দেখেছি, এখন সেখানে ভাঙা ইটের স্তূপ আর জঙ্গল। বাড়ির লোক মরে হেজে গিয়েছে, যারা বেঁচে আছে তারা বিদেশে চাকরি করে, দেশে যাতায়াত নেই। আগে যাদের হীন অবস্থা দেখেছি, এখন তারা অবস্থা ফিরিয়ে ফেলেছে। বাড়িতে তাদের গোলা পালা, গরু বাছুর, ভাতের অভাব নেই বাড়িতে। এই রকম এক গৃহস্থের বাড়িতে সকালবেলা বেড়াতে গেলাম। এই বাড়ির কর্তাকে ছেলেবেলায় আমি দেখেছি, নাম ছিল মাধব পণ্ডিত। এরা গোয়ালার বামুন, অর্থাৎ গোয়ালাদের বাড়ির দশকর্ম শান্তি সস্তায়ন করে অতি কষ্টে পরিবারের অন্যের গ্রাস সংগ্রহ করতেন পণ্ডিত মশাই। এদের একখানা চালাঘর দেখেছি ছেলেবেলায়। তখন মাধব পণ্ডিতের বড় ছেলে জয়কেষ্ট খিদের জ্বালায় সকালবেলায় পাকা বিচে শশা খেত মায়ের কাছ থেকে চেয়ে, কুটনোর থালা থেকে তুলে নিয়ে পণ্ডিত মশাই কোচরে করে চাল আনতেন প্রতিবেশীর বাড়ি থেকে ধার করে, তবে হাঁড়ি চড়ত। মাধব পণ্ডিত কুলের অম্বল বড় ভালোবাসতেন। একদিন আমার বেশ মনে আছে, জয়কেষ্ট আর তার বোন নন্দী দুজনে এক কোচর কুল পেড়ে নিয়ে এলো মাঠ থেকে। ওরা পা বেছিয়ে কুল খেতে বসলো রান্নাঘরের দাওয়ায়, কারণ ওদের সদাই খিদে। আমি মুখ ফুটে চাইলাম, আমার হাতে জয়কেষ্ট গোনা একটা কুল দিলে। নন্দী বললে, ও কি দাদা, একটা দিতে নেই, আর একটা দে, তোর ভাগ থেকে দে না। নন্দী আমাকে এক মুঠো কুল দিলে। আজও তার সেই জরাধ হাতের কথা আমার মনে পড়ে গেল। এমন সময় মাধব পণ্ডিত কোথা থেকে এসে ছেলে মেয়েদের কোচরে কুল দেখে বলে উঠলেন, বেশ বেশ, কুল কোথায় পেলি? আর খাস না, রেখে দে, কুলের অম্বল হবে। জয়কেষ্ট বলে, না বাবা, আমরা খাবো। নন্দী বলে, চুপ কর দাদা, বাবা কুলের অম্বল ভালোবাসে, তুমি জানো না? না বাবা, আমরা আর কুল খাবো না, মাকে দিয়ে আসছি অম্বল করতে। কিন্তু গুড় নেই, বলো অম্বল কী দিয়ে হবে? মাধব পণ্ডিত মুখ চুন করে বললেন, ও গুড় নেই, তবে আর কি হবে? আমি তখনই উঠলাম, আমাদের বাড়ি অনেক গুড় পাটালি আছে, কারণ আমাদের 19টা খেজুর গাছ কাটা হয় প্রতি বছর। মাকে গিয়ে বলতে মা খানিকটা পাটালি দিলেন। আমি নন্দীদের বাড়ি এসে সেই পাটালি নন্দীর মার হাতে দিয়ে বললাম, পণ্ডিত কাকাকে কুলের অম্বল করে দিও কাকিমা। আর আজ তাদের পরিবর্তন দেখে অবাক হতে হবে। জয়কেষ্ট পাটের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। একতলা কোঠা বাড়ি, টিউব কল, সান বাঁধানো উঠান, গোয়ালে 8-10টা ভালো ভালো গাই গরু, ধানের গোলা। আমি দেখে অবাক। জয়কেষ্ট এখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, চিনি কাপড় দেওয়ার কমিটির সেক্রেটারি, শিক্ষা কর আদায় করবার কর্তা। লোকে মানে, চেনে, ভয় করে, না করলে উপায় নেই। তোমাদের শিক্ষা কর বাড়লো, চিনির বরাদ্দ কমলো, কাপড় 2-3 চালান পাওয়া গেল না। জয়কেষ্ট এখন গ্রামের লোক বলে বড়বাবু। মাধব পণ্ডিত অনেকদিন মারা গিয়েছেন শুনলাম। সংসারের সুখভোগ তার অদৃষ্টে ছিল না, কিন্তু সকলের চেয়ে পরিবর্তন হয়েছে নিন্তুদাদের বাড়িতে। জয়কেষ্ট চা খাওয়াতে খাওয়াতে আমাকে সব বললে। নিন্তুদা এখানে থাকে না, শহরে কোথায় চাকরি করে, ছেলে মেয়ে নিয়ে সেখানেই থাকে। পটল এখন রেলে কাজ করে স্ত্রী পুত্র নিয়ে লালমনির হাটে রেলের বাসায়। বাড়িতে আছেন শুধু সত্য চক্রবর্তী আর ছোটো ছেলে পিন্টু। এখন অবশ্যই তার বয়স 30 বছরের ওপরে। আমি বললাম, পিন্টু চাকরি করে না? চাকরি করবে কি, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, বাড়িতে থাকে আর পাগলামি করে। সত্য চক্রবর্তী কিছু বলেন না?
সত্য চক্রবর্তী আর সে সত্য চক্রবর্তী নেই। এখন তিনি ছেলের ভয়ে জুজু, তাকে পর্যন্ত একদিন মারতে যায়। আমি অবাক হয়ে বললাম, সে কি, সত্য কাকাকে? হ্যাঁ, জিনিসপত্র ফেলে ভেঙে চুরমার করে, চাল ডাল ঘরে চাবি দিয়ে রেখে দেয়। ওই দেখো না, আমার বাড়িতে ওই কালই বস্তাবন্দি করে রেখে গিয়েছেন। ওর ঘরে রাখলে পিন্টু বিক্রি করে ফেলবে, নয়তো নষ্ট করে ফেলবে। কেউ কিছু বলে না, কে বলবে? পাগলকে কি রাগাতে যাবে? গিয়ে দেখো সেখানে, তাহলেই বুঝতে পারবে। কিছুক্ষণ পর গেলাম সত্য চক্রবর্তী মশাইয়ের বাড়ি। তিনি দেখি চুপচাপ বসে তামাক টানছেন। কুশল প্রশ্ন জিজ্ঞাসা করার পরে চারিদিকে সন্ত্রস্তভাবে তাকিয়ে দেখে বললেন, আর বাবা, আমার থাকা আর না থাকা, আমার যে কী কষ্ট বাবা। পিন্টু আমাকে কোনো জিনিস খেতে দেয় না। চাল ডাল দেখো ওই ঘরে চাবি দিয়ে রেখেছে, আমার কোনো জিনিস হাত দেবার জো নেই। আর হঠাৎই সত্য কাকা চুপ করে গেলেন। সঙ্গে সঙ্গে পিন্টু কোথা থেকে এসে বলে উঠল, কি বলা হচ্ছে আমার নামে? কি বলা হচ্ছে বুড়োর? আমি খেতে দিই নে? আমি চাল ডাল চাবি দিয়ে রাখি তো, নইলে তুমি বিক্রি করে মেরে দাও। তোমাকে আর আমি জানি নে বুড়ো ঘুঘু। আমি বলে উঠলাম, ছি ছি, এসব কী হচ্ছে পিন্টু? উনি তোমার বাবা না? বাবাকে এসব কথা বলতে তোমার মুখে বাঁধে না? ও বললে, উনি বাবা তাই কি, আমিও সব মানি নে, আমার যা খুশি তাই করব। তা বলে ওকে তুমি খেতে দেবে না, ঘরে চাবি দিয়ে রাখবে? পিন্টুর বাবা বললেন, আর বাবা আমাকে। পিন্টুর ধমক খেয়ে কথা শেষ করতে পারলেন না। পিন্টু হেঁকে বলে উঠল, চুপ। আমি বললাম, ওকে পিন্টু, কিছু না, উনি বাজে কথা বলছেন, আর তুমি ভালো কথা বলছো। বাবাকে এসব কথা বলতে হয়, কোথায় শিখলে? ওকে ধমক দিয়ে তখনকার মতো চুপ করিয়ে দিলাম বটে, কিন্তু বুঝলাম এই রোগের ওষুধ এত সহজে হবে না। বৃদ্ধ সত্য চক্রবর্তীর জন্য দুঃখ হলো। সেই দোর্দণ্ড প্রতাপ সত্য চক্রবর্তী, যার ভয়ে ছেলেরা জুজু হয়ে থাকতো। তারপর যে কদিন দেশে ছিলাম, বৃদ্ধের কাছে গিয়ে বসতাম। কি অদ্ভুত পরিবর্তন তার, দেখে অবাক হয়ে যেতাম। এদিক ওদিক চেয়ে ফিসফিস করে কথা বলেন, ভয়ে সর্বদা সন্ত্রস্ত। ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করতে ভরসা পান না। আমি তাকে বললাম, নিন্তুদা কোথায় থাকে, সেখানে গিয়ে থাকেন না কেন? কিংবা পটলের কাছে লালমনির হাটে? বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, সেসব জায়গায় মন টেকে না বাবা। নিন্তুর বাসায় জায়গা কম, লোকজন ভিড়। পটলের তো রেলের কোয়ার্টার, পাখির খাঁচা। আমরা পাড়াগাঁয়ের লোক, হাত পা ছড়িয়ে থাকা অভ্যাস, সেসব জায়গায় হাঁপ লাগে আমার। নইলে তাদের দোষ নেই, তারা নিয়ে যেতে চায়, তা আমার নিতান্ত খারাপ অদৃষ্ট বাবা। আমি কি ছিলাম, আজ কি হয়েছি তাই দেখো। তোমার কাকিমাও যদি আজ বেঁচে থাকতো, তাহলে বুড়ো বয়সে আমাকে ছোট ছেলের ভয়ে আড়ষ্ট হয়ে থাকতে হয়। বৃদ্ধকে সান্ত্বনা দেবার মতো কিছু কথা খুঁজে পেলাম না।